আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা আশা করব যে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা অংশ নেবে। তো জটিল সংখ্যার শুরুতে আমরা কাল্পনিক সংখ্যার একটা ডেফিনেশন দেই। কাল্পনিক সংখ্যা হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল। ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে। তাহলে বাস্তব সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, জিরো হতে পারে। তো ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল নয়, ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূলই হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, অথবা এটাকে আরেকটা নাম বলা হয় অবাস্তব সংখ্যা। তাহলে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা কি? ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল। ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল মানে √(-1) এটা একটা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। √(-4) এটা একটা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? তাহলে কাল্পনিক সংখ্যার ডেফিনিশন এটা। কাল্পনিক সংখ্যার একক হচ্ছে √(-1). কাল্পনিক সংখ্যার একক হচ্ছে √(-1). একে i দ্বারা প্রকাশ করা হয়, মানে ইমাজিনারির যে প্রথম অক্ষর i দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ i is equal to √(-1). তাহলে আমরা কি শিখলাম? যে কাল্পনিক সংখ্যার একক হচ্ছে √(-1). √(-1) কে i দ্বারা প্রকাশ করা হয়। তাহলে i equal to √(-1). আমাদের অনেক সময় প্রশ্ন করা হয় i এর ভ্যালু কত? তখন আমরা বলি √(-1). ঠিক আছে। একইভাবে তাহলে আমরা যদি √(-4) এর বর্গমূল বের করতে চাই, তাহলে √(-4) সমান আমরা এভাবে লিখি √(4 × -1). 4 এর বর্গমূল 2 আর -1 √(-1) এর বর্গমূলকে আমরা i দিয়ে প্রকাশ করি। তাহলে √(-4) এর বর্গমূল হচ্ছে টুয়াইস i। ঠিক আছে? তাহলে √(-1) হচ্ছে শুধু i, √(-4) হচ্ছে টুয়াইস i, √(9 - 9) হচ্ছে থ্রাইস i। ঠিক আছে? এইভাবে √(-1) হচ্ছে শুধু i, √(-4) হচ্ছে টুয়াইস i, √(-9) হচ্ছে থ্রাইস i, 3i। তাহলে এইভাবে √(-16) হচ্ছে 4i। হ্যাঁ, √(-5) এর বর্গমূলকে আমরা √(5i) লিখতে পারি। তাহলে এগুলো সবই হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ওকে? আচ্ছা, এবার আমরা জটিল সংখ্যা বুঝব। জটিল সংখ্যা, জটিল সংখ্যা কাকে বলে? এটার সংজ্ঞা যদি আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে আমরা এভাবে বলবো যে x + iy আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। তাহলে x এবং i এবং y এর পরিচয় দিতে হবে, তা না হলে তো সেটা পূর্ণ হবে না। শুধু x + iy আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বললে তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার হবে না। তখন বলতে হবে কি x ও y বাস্তব সংখ্যা এবং i হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। এখানে একক কথাটা লেখা হয়নি, i হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। তাহলে জটিল সংখ্যার ডেফিনেশনটা কি? বলবো আমরা x + iy আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় যেখানে x ও y বাস্তব সংখ্যা এবং i হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। যেমন আচ্ছা, এই জটিল সংখ্যাকে আমরা z দিয়ে প্রকাশ করি। z1, z2, z3। তাহলে এই z দিয়ে প্রকাশ করা হয়। একটা উদাহরণ, z = 3 + 4i। ঠিক আছে? তাহলে আমরা জটিল সংখ্যার ডেফিনেশন পেলাম। এখন দেখো যে এখানে আমরা y এর মান যদি 0 বসাই, x + iy তো একটা জটিল সংখ্যা না? তাহলে আমরা যদি y এর মান 0 বসাই দিই, তাহলে এখানে 0 হয়ে গেলে x + 0 মানে কি থাকছে? x। কিন্তু x তো বাস্তব সংখ্যা। তাহলে y এর মান 0 হলে জটিল সংখ্যাটা কি হয়? বাস্তব সংখ্যা। আর x এর মান যদি 0 বসাই দিই তাহলে iy থাকছে, মানে তখন কাল্পনিক সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে একটা জটিল সংখ্যাতে যদি আমরা x এর মান 0 বসাই তাহলে হয়ে যাচ্ছে কাল্পনিক সংখ্যা, আর যদি y এর মান 0 বসাই তাহলে জটিল সংখ্যাটা হয়ে যাচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এখানে কিন্তু একটা খুব স্পষ্ট একটা মেসেজ আমরা পাচ্ছি যে x + iy এটা একটা জটিল সংখ্যা যেখানে x এবং y বাস্তব। তো বাস্তব তো আমরা জানি যে বাস্তব সংখ্যাটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, আবার শূন্যও হতে পারে। তাহলে x + iy যদি জটিল সংখ্যা হয় তাহলে y এর মান 0 হলে বাস্তব হচ্ছে। তার মানে সকল বাস্তব সংখ্যাই কিন্তু একটা জটিল সংখ্যা। এখান থেকে আমরা এই মেসেজটা পাচ্ছি।
যে সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। আবার আবার যদি x এর মান 0 বসাই দিই তাহলে i, y থাকছে, তাই না? কিন্তু i, y তো একটা কাল্পনিক সংখ্যা। তার মানে কাল্পনিক সংখ্যাও একটা জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যা বিশাল একটা সংখ্যার সেট। হুম? তো আমরা এখানে দেখি যে সকল জটিল সংখ্যার সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সি দিয়ে প্রকাশ করি। একটু মোটা করে লিখতে হয় সি দিয়ে। তো জটিল সংখ্যার সেটকে সি দিয়ে প্রকাশ করা হয় আর বাস্তব সংখ্যার সেটকে আর দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু বাস্তব সংখ্যাগুলো সব জটিল সংখ্যার ভিতরে আছে, তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে জটিল সংখ্যার একটা উপসেট, হ্যাঁ, প্রকৃত উপসেট। তাহলে আর ইজ দ্য সাবসেট অফ সি। প্রকৃত উপসেট, প্রপার সাবসেট এটা। মানে সি এর সকল উপাদান আর এর ভিতরে নাই, বরং আর এর সকল উপাদান সি এর ভিতরে আছে। ঠিক আছে? তাহলে আর ইজ দ্য সাবসেট অফ সি। ঠিক আছে? তাহলে জটিল সংখ্যা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়ের আমরা সংজ্ঞা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বুঝতে পারলাম যে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হবে, যেখানে এক্স ও ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা এবং আই হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। হ্যাঁ, আর এক্স এর মান 0 হলে হয়ে যাবে কাল্পনিক সংখ্যা জটিল সংখ্যাটা, ওয়াই এর মান 0 হলে হয়ে যাবে সংখ্যাটা হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ আমরা পেলাম হচ্ছে বাস্তব এবং কাল্পনিক সবাই কিন্তু আসলে জটিল সংখ্যারই অংশ। ঠিক আছে, আমরা তাহলে এবার লেখচিত্র কিভাবে আঁকতে হয় দেখো। এখানে লেখচিত্র, জটিল সংখ্যার একটা লেখচিত্র আমরা এখানে দেখাচ্ছি। এই যে এটা হলো এক্স অক্ষ, আর তোমরা জানো যে এক্স অক্ষকে বলা হয় হচ্ছে বাস্তব রেখা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে বলা হয় কাল্পনিক রেখা। ঠিক আছে, এখানে একটা বিন্দু আমরা বসাইছি পি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে পি। হ্যাঁ, এখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই লেখা আছে। কেন লেখা আছে এটা আমরা একটু দেখি। দেখো, জেড হচ্ছে কিন্তু জটিল সংখ্যা, ক্রোমোজোড় আকারে লেখা হয়েছে। হ্যাঁ, এটাকে ক্রোমোজোড় বলা হয়। হ্যাঁ, মানে দুটো বাস্তব সংখ্যা আছে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, মাঝখানে কমা, এরকম হলে এটাকে ক্রোমোজোড় বলা হয়। আবার স্থানাঙ্ক বলা হয়। তাহলে এক্স প্লাস এই জেডকে, মানে কাল্পনিক সংখ্যার এই জেডকে এক্স প্লাস আই ওয়াই আকারে লিখা যায়। অর্থাৎ এক্স প্লাস আই ওয়াইকে ক্রোমোজোড় আকারে লিখা যায়। হ্যাঁ, যেখানে এক্সকে ভুজ এবং ওয়াইকে কোটি আকারে যদি আমি বসাই এই পি বিন্দুকে, তাহলে দেখো এরকম লেখচিত্রের সাহায্যে আমরা স্থাপন করতে পারি। হ্যাঁ, তো এখানে কি বলছে যে জেড কে বাস্তব সংখ্যার ক্রোমোজোড় এক্স ওয়াই আকারে প্রকাশ করা হয়। যে কোনো তুমি জটিল সংখ্যাকে আমরা এক্স ওয়াই আকারে লিখতে পারবো। এই ক্রোমোজোড়কে সমতলের উপরে অবস্থিত একটু বিন্দু পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়ালো? তাহলে যে 2+3i একটা জটিল সংখ্যা, তাহলে এটাকে আমরা 2, 3 এইভাবে লিখতে পারি। -3+2i একটা জটিল সংখ্যা, এটাকে আমরা এভাবে ফার্স্ট ব্র্যাকেটে -3, 2 আকারে লিখতে পারি। আবার এই -2 -3i এটাও একটা জটিল সংখ্যা, এটাকে আমরা -2 -3 স্থানাঙ্ক বা তোমার এটাকে ক্রোমোজোড় আকারে লিখতে পারি এবং এগুলোকে এক একটা বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে আর্গন লেখচিত্র। আর্গন লেখচিত্র। তো এখানে আমরা একটা বিন্দু বসাইছি, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপরে পিএন লম্ব টেনেছি আর ওপি যোগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ওপি রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটা হলো থিটা, আর ওপি এর দৈর্ঘ্য হচ্ছে আর। এই আর এবং এর থিটার বিশেষ পরিচয় আছে, এই পরিচয় দুটা আমাদের এখন জানা প্রয়োজন। ঠিক আছে, এইটা আমরা একটু ব্যাখ্যা করব এখন। তো এখানে দেখো যে পি বিন্দুর ভুজ হচ্ছে এক্স আর পি বিন্দুর কোটি হচ্ছে ওয়াই, তাহলে পি থেকে এক্স অক্ষের উপর লম্ব টানা হয়েছে পিএন, তাহলে ও এন এর দৈর্ঘ্য হবে নিশ্চয়ই পি বিন্দুর ভুজের সমান, অর্থাৎ এক্স এর সমান। অর্থাৎ ও এন এর দৈর্ঘ্য হবে এক্স এর সমান আর পি এন এর দৈর্ঘ্য হবে ওয়াই এর সমান। আর ওপি এর দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে আর, আমরা ধরে নিছি আর, কোণ হচ্ছে থিটা। তো এই আর এবং থিটার পরিচয় আমরা দেওয়ার আগে এই আর এবং থিটাকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব আমরা। তো দেখো যে এই চিত্রটাকে আর্গন চিত্র বলে। এটার একটু ব্যাখ্যা দিয়ে দিই। এক্স অক্ষকে বাস্তব অক্ষ ও ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরে যে সমতলে জটিল সংখ্যাসমূহকে চিত্রিত করা হয় তাকে আর্গন্ডের চিত্র বলে, এটাকে আর্গন্ডের চিত্র বলে। তো দেখো এই যে cos থিটা সমান তোমরা জানো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা যদি কোণ হয় তার বিপরীত বাহু পিএন হবে তোমার হচ্ছে লম্ব, আর ওএন হবে ভূমি, আর ওপি হবে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে ওএন ডিভাইডেড বাই ওপি, এখানে লিখেছি আমরা ওএন ডিভাইডেড বাই ওপি। আর ওএন এর দৈর্ঘ্য তো এক্স আমরা জানি, আর ওপির দৈর্ঘ্য আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু আর cos থিটা।
x ইজ ইকুয়াল টু আর কস থিটা। একইভাবে সাইন থিটা সমান তোমার লম্ব বাই অতিভুজ, হ্যাঁ লম্ব হচ্ছে পিএন ডিভাইডেড বাই ওএন। পিএন এর ভ্যালু হচ্ছে, পিএন এর মান বা এটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই বসিয়েছি, ওএন এর দৈর্ঘ্য আর বসিয়েছি, তাহলে ওয়াই সমান আর সাইন থিটা। এইটা আমাদের অনেক কাজে লাগবে, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো এইভাবে যদি বর্গ করি, এক্সকে যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ওয়াইকে যদি বর্গ করি তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। যোগ করলে হবে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এটার ভ্যালু 1 তোমরা জানো, তাহলে কি হচ্ছে আর স্কোয়ার থিটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার থিটা। তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু কি হবে, স্কোয়ার রুট হয়ে যাবে, মানে আর বর্গ আছে স্কোয়ার রুট হয়ে যাবে, স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটাকেই বলা হয় মডুলাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লেখা হয় মডুলাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই জেড এর মডুলাস এটা, অর্থাৎ এই আর এর নামই হচ্ছে মডুলাস। তা আমি বললাম যে এই আর এর একটা পরিচয় আছে, এই আর কে বলা হয় মডুলাস। কার মডুলাস? জেড এর মডুলাস, মানে জটিল সংখ্যার মডুলাস। এবার আমরা যদি এই যে এক্স কে সরি ওয়াই কে যদি এক্স দিয়ে ভাগ দেই, দেখো ওয়াই কে যদি এক্স দিয়ে ভাগ দেই তাহলে আর আর ক্যান্সেল হয়ে যাবে, আর সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে এখান থেকে থিটার ভ্যালু পাবো আমরা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাকে বলা হয় আর্গুমেন্ট জেড। তাহলে আর কে বলা হয় মডুলাস জেড, আর থিটাকে বলা হয় আর্গুমেন্ট জেড। আর কে বলা হয় মডুলাস জেড, থিটাকে বলা হয় আর্গুমেন্ট জেড। তো এই আমরা যে কোনো জটিল সংখ্যার কিন্তু এইভাবে মডুলাস বের করতে পারি। মডুলাস মানে আসলে পি বিন্দু একটা জটিল সংখ্যা, তাকে আমরা এখানে চিত্রিত করেছি আর্গন ডায়াগ্রামে। তাহলে আর মডুলাস মানে হলো মূল বিন্দু থেকে ওই বিন্দুর সরাসরি দূরত্ব, এটাকে মডুলাস বলা হচ্ছে। হ্যাঁ, আর মূল বিন্দু থেকে ওই বিন্দুর সংযোগ সরলরেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে তাকে বলা হচ্ছে হলো আর্গুমেন্ট বলা হচ্ছে। তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট এই দুটো আমাদের এখানে বুঝতে পারলাম। এখন যে কোনো প্রবলেমে আমরা যে কোনো জটিল সংখ্যার আমরা এভাবে মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। আমরা পরবর্তী ক্লাসে মডুলাস এবং আর্গুমেন্ট বের করা শিখব। হ্যাঁ, এই থিটার ভ্যালু বের করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর সহজেই বের করা যায়, কিন্তু থিটার ভ্যালু বের করতে হলে অনেক কিছু জানতে হয়। যেমন দেখো এই যে এই এক্স ওয়াই অক্ষ আর এক্স অক্ষ, এটাকে প্রথম চতুর্ভাগ বলে, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ বলে, এটাকে তৃতীয় চতুর্ভাগ বলে, এটাকে চতুর্থ চতুর্ভাগ বলে। তো এই বিন্দুটা প্রথম চতুর্ভাগের না হয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগেই হতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু থিটার ভ্যালু তখন ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে থিটার ভ্যালু নির্ণয় করতে গিয়ে আমাদের বেশ কিছু জটিল সমস্যায় পড়তে হয়। তো এইটা নিয়ে আমি বিস্তারিত আগামী দিনে তোমাদের আলোচনা করব। তো আজকে আমরা যা যা শিখলাম তা একটু সামারি দেখি। আমরা শিখলাম কি, কাল্পনিক সংখ্যার ডেফিনেশন শিখলাম, কাল্পনিক সংখ্যার উদাহরণ শিখলাম। 2 নম্বর শিখলাম জটিল সংখ্যার ডেফিনেশন, জটিল সংখ্যার উদাহরণ। তারপরে শিখলাম জটিল সংখ্যার লেখচিত্র, আর্গন চিত্র। হ্যাঁ, জটিল সংখ্যার কিভাবে লেখচিত্র এবং আর্গন চিত্র আঁকতে হয় সেটা দেখলাম। জটিল সংখ্যার মডুলাস কাকে বলে, মডুলাস কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। আবার জটিল সংখ্যার আর্গুমেন্ট কাকে বলে সেটাও আমরা দেখলাম। তো মডুলাস বের করা সহজ, কিন্তু আর্গুমেন্ট সহজে বের করা যায় না, মানে এটা একটু বেশ ডিফিকাল্ট। তো এইটা নিয়ে আমরা সামনের দিনে আলোচনা করব। আজ তোমাদের সাথে এখানেই ক্লাস শেষ করছি। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে বইটা দেখবে, বইয়ের এই অধ্যায়টা আলোচনা যে আছে সেই বই থেকে তোমরা পড়বে, পড়ে ওগুলো দেখবে। বুঝতে না পারলে আগামী ক্লাসে কোশ্চেন করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, মনোযোগ দিয়ে ক্লাস শোনার কারণে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।